স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মনিতা এবং আমি আলী আশরাফ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পদ্মা সেতুর কাজে দেরির জন্য ৬০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছে চীনা কোম্পানি, দেওয়া হয়েছে ৩০০ কোটি। আলোক স্বল্পতায় বসেনি ৩৪তম স্প্যান। দেশে কোরবানির ঈদের পর একদিনের সবচেয়ে কম করোনা রোগী শনাক্ত। টিকা কিনতে বিশ্ব ব্যাংকের কাছে $50 কোটি ঋণ চেয়েছেন অর্থমন্ত্রী। কঠোর হুঁশিয়ারিতেই আটকে আছে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ। লাগামহীন দামে অসহায় ক্রেতা, মন্ত্রণালয়গুলোর সম্মিলিত উদ্যোগ নেওয়ার পরামর্শ। করোনা, বন্যা, পাইলিং সহ নানা জটিলতায় পিছিয়েছে পদ্মা সেতুর কাজ। তাই ক্ষতিপূরণের দাবি করছে ঠিকাদার প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানি। এ পর্যন্ত 40 থেকে 50টি কারণ দেখিয়ে ৬০০ কোটি টাকা দাবি করেছে তারা। এরই মধ্যে ৩০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে সেতু কর্তৃপক্ষ। বড় কোনো ক্লেইমে সুরাহা না হলে আদালতেও যেতে পারে চায়না মেজর ব্রিজ। দেশের মেগা প্রকল্প পদ্মা সেতু। উত্তাল এই নদীর বুকে সেতু নির্মাণ কোটি মানুষের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নে ২০১৪ সালের জুনে সেতু নির্মাণের দায়িত্ব দেওয়া হয় ঠিকাদার প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানিকে। ১২,১৩৩ কোটি ৩৯ লাখ টাকায় সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজ পায় এই চীনা প্রতিষ্ঠান। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর কাজ ৪ বছরে শেষ করে ২০১৮ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্য দিয়েছিল সরকার। ২০১৫ সালে পাইল ড্রাইভের কাজ শুরুর পর ২২টি পিলারের পাইলিংয়ে দেখা দেয় জটিলতা। নদীর তলদেশের মাটির গঠনের কারণে বসানো যাচ্ছিল না পিলার। এর নকশা জটিলতার সমাধান পেতে লাগে ১.৫ বছর। ২০২০ সালে করোনা বন্যায় আবারও থমকে যায় কাজের গতি। এ পর্যন্ত চায়না মেজর ব্রিজকে ৩.৫ বছর বাড়তি সময় দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। তারপরও সময়মতো কাজ শেষ না হওয়ায় লোকবল ও যন্ত্রপাতি বসিয়ে রাখার জন্য ক্ষতিপূরণ চাইছে তারা। এখন যে করোনা প্যান্ডেমিক, এটা কিন্তু ঠিকাদারেরও দায় না, আমাদেরও দায় না। বাট এই টাইমটা বাড়ছে, তারা ক্লেম করলে এটা লজিক, তারা কিছু তো অবশ্যই পাবে, ক্ষতিপূরণ পাবে। কারণ তাদের যে ইকুইপমেন্ট বসেছিল এগুলা যৌক্তিক, সেগুলো পরিশোধ করা হচ্ছে। তারপরে যদি তারা সন্তুষ্ট না হয়, আর্বিট্রেজটা নিয়োগ করলে সেখানে ইন্টারন্যাশনাল লয়ার যুক্ত হবে, কনসালটেন্ট যুক্ত হবে উভয় পক্ষে। তাদেরও যেরকম ব্যয় হবে আমাদেরও হবে। সেক্ষেত্রে যৌথভাবে আলোচনা করে সমাধান করাই আমি মনে করি যুক্তি। এ পর্যন্ত ৪০ থেকে ৫০টি ক্লেইমের বিপরীতে ৬০০ কোটি টাকার বেশি ক্ষতিপূরণ দাবি করেছে চীনা এই কোম্পানি। দিনে ৩৯ লাখ টাকা দাবি তাদের, আর প্রায় ৪১ লাখ হিসেবে এরই মধ্যে ৩০০ কোটি টাকা দিয়েছে সেতু কর্তৃপক্ষ। তারা একটা ক্লেম করেছিল, আমি যতদূর মনে পড়ে ৬০০ কোটি টাকা। আমাদের কনসালটেন্ট যেটা মত দিয়েছে সেটা ৩০০ কোটি টাকা আমরা পরিশোধ করেছি, এবং যেটা লজিক্যাল সেটাই দেওয়া হয়েছে। ক্লেমগুলোর কন্টিনিউয়াস প্রসেস। এটা এখন হয়তো ৪০-৫০টা আসছে, আরও আসবে। এটা আসবেই এবং আমরা মীমাংসা করতেই থাকবে। তবে এখন পর্যন্ত আমাদের অমীমাংসিত খুব বেশি নাই। আমরা এমিকেবল সেটেলমেন্টে আমরা যাচ্ছি। যদি কোনো বড় ধরনের সমস্যা হয় এটা হয়তো আবার আরবিট্রেশনও যেতে পারে। বাট এখন পর্যন্ত এই পরিস্থিতির উদ্ভব হয় নাই, এবং যেই ক্লেমগুলো আমরা আসতেছে এটা আমাদের চুক্তি মূল্যের ভিতরেই থাকতেছে। কাজ পেছানো ওই শুকনো মৌসুমকে টার্গেট করে পদ্মা সেতুর কাজে আরও গতি আনতে ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেতু কর্তৃপক্ষ জানায়, সেপ্টেম্বর পর্যন্ত মূল সেতুর কাজ হয়েছে ৯০ ভাগ, নদী শাসন ৭৪.৫ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮১.৫ ভাগ। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈরী আবহাওয়া এবং আলোক স্বল্পতার কারণে স্থগিত করা হয়েছে পদ্মা সেতুর ৩৪তম স্প্যান বসানোর কাজ। আগামীকাল সকালে স্প্যানটি বসানো হবে বলে জানিয়েছেন সেতু নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের। স্প্যানটি বসলে দৃশ্যমান হবে সেতুর ৫.১ কিলোমিটার। মাওয়া প্রান্তের ৭ এবং ৮ নম্বর পিলারের উপর ৩৪তম স্প্যানটি বসছে। শনিবার বেলা ১১টার দিকে কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি ভাসমান ক্রেনের সাহায্যে নির্ধারিত পিলারের কাছে নেয়ার কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে ২ দফা সময় পিছিয়ে বিকেল ৪:৩০টায় স্প্যানবাহী ক্রেনটি পিলারের কাছে পৌঁছায়। বিকেল ৫টায় নগণ করা হলেও ঝোড়ো বাতাসের কারণে স্প্যানটি উপরে তোলা যায়নি। আগামী ৩০ অক্টোবর ৩৫তম স্প্যান, ৪ নভেম্বর ৩৬তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে।
আগামী 2 থেকে 3 বছরের মধ্যে বাংলাদেশের সড়ক নেটওয়ার্কে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সড়ক নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাংকের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালু হয়েছে রোড সেফটি অডিট, জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পুরুষদের তুলনায় নারী গাড়ি চালকরা অধিক সাবধানী ও আইনের প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার নারী গাড়ি চালক তৈরির সুযোগ বাড়াচ্ছে। এসডিজি অনুযায়ী সড়ক দুর্ঘটনা 50% কমিয়ে আনা এবং জাতিসংঘ ঘোষিত দ্বিতীয়বারের মতো ডিকেড অব অ্যাকশন ফর রোড সেফটির লক্ষ্যমাত্রা অর্জনে সরকার কাজ করছে। এই উদ্দেশ্যে আইনগত কাঠামো শক্তিশালী করা হয়েছে, জানান ওবায়দুল কাদের। আমি আশা করি আগামী 2-3 বছরের মধ্যে বাংলাদেশের সড়ক ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। 121টি ব্ল্যাক স্পট অ্যাড্রেস করেছি এ যাবৎ। ডিভাইডার থাকলে মুখোমুখি সংঘর্ষ এড়ানো যায়। সিলেটে পুলিশি হেফাজতে রায়হান আহমদ হত্যার ঘটনায় পুলিশ কনস্টেবল হারুনুর রশিদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে সিলেট মহানগর তৃতীয় হাকিম আদালতের বিচারক শারমিন খানম নীলা এই নির্দেশ দিয়েছেন। এর আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। সকালে সিলেট পুলিশ লাইন্স থেকে হারুনুর রশিদকে গ্রেপ্তার দেখানো হয় বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মাহিদুল ইসলাম। একই অভিযোগে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির আরেক পুলিশ সদস্য টিটু চন্দ্র দাসকে গ্রেপ্তার করার পর 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। এ নিয়ে এই মামলা এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। তবে মামলার প্রধান অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ি ইনচার্জ আকবর হোসেন ভুইয়া এখনও পলাতক। রায়হান হত্যার ঘটনায় বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর, হাসান উদ্দিন সহ 5 জনকে সাময়িক বরখাস্ত এবং 3 জনকে প্রত্যাহার করা হয়। 11 অক্টোবর রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের মৃত্যুর অভিযোগ করে পরিবার। এই ঘটনায় নিহত রায়হানের স্ত্রী কোতোয়ালি থানায় মামলা করেন। গত 24 ঘন্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে 1094 জনের, যা গত 3.5 মাসে একদিনের সবচেয়ে কম। কোরবানির ঈদের পরদিন 2 আগস্ট 886 রোগী শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তবে সেদিন নমুনা পরীক্ষা হয়েছিল 3684টি। 111টি ল্যাবে 24 ঘন্টায় 10,998 নমুনা পরীক্ষা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 9.95%। করোনায় দেশে আরও 19 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 17 এবং নারী 2 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 5780 জনের। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,97,507 জনে। সুস্থ হয়েছেন আরও 1,498 জন। এ নিয়ে মোট সুস্থ 3,13,563 জন। বাংলাদেশের জন্য করোনা টিকা কিনতে বিশ্বব্যাংকে দ্রুত ঋণ মঞ্জুরের আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বিশ্বব্যাংক IMF এর বার্ষিক সভার অংশ হিসেবে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সাথে এক অনলাইন আলোচনায় এই আহ্বান জানান তিনি। সভায় টিকা আবিষ্কারের সঙ্গে সঙ্গে দেশের সব জনগণের জন্য তা নিশ্চিত করতে বিশ্বব্যাংকের কাছে $500 মিলিয়ন ঋণ সহায়তা চাওয়া হয়েছে। এছাড়া বাজেট সাপোর্ট হিসেবে আরও $250 মিলিয়ন সহায়তার অনুরোধ জানিয়েছেন অর্থমন্ত্রী। এ সময় কোভিড-19 মহামারী মোকাবিলায় বিশ্বব্যাংকের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন তিনি। এছাড়া করোনার কারণে দেশের ক্ষতিগ্রস্ত শ্রমবাজার, আর্থিক এবং সামাজিক খাত সচল রাখতে বিশ্বব্যাংকের অনুমোদনকৃত ঋণের অর্থ দ্রুত ছাড়ের অনুরোধ জানান অর্থমন্ত্রী। আলোচনায় বিশ্বব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশের বিষয়টি ইতিবাচকভাবে দেখা হবে বলে আশ্বস্ত করা হয়েছে। দেশে প্রতি বছর 8,500 মানুষ মুখের ক্যান্সারে মারা যান। নতুন করে আক্রান্ত হন 13,500। এই তথ্য ক্যান্সার গবেষণায় দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক সংস্থা IARC এর। ধূমপান ও তামাক জাতীয় দ্রব্যই মুখের ক্যান্সারের বড় কারণ। 70 পেরিয়েছেন সিরাজুল ইসলাম। বয়স আর দারিদ্র্যের সঙ্গে যুক্ত হয়েছে ক্যান্সার। চিকিৎসার অর্থ জোগাতে না পেরে সবকিছু ছেড়ে দিয়েছেন ভাগ্যের ওপর। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুরে বাড়ি সিরাজুলের। এই গ্রামে গত 5 বছরে ক্যান্সারে মারা গেছেন 3 জন। স্বজন ও গ্রামবাসী জানান, সবারই তামাক সেবনের অভ্যাস ছিল। যে 2 জন আমাদের এখন একজন ইন্তেকাল করছেন, কয়েকদিন আগে আরেকজন আসেন এখনও। এনারাও পান এবং আলা জর্দা ভালো বেশি খেতেন, আমরা দেখেছি। কোনো জিনিস খাইও না। এখন ডাক্তারের কাছে নিয়ে গেলেন, ডাক্তার তো বললো অপারেশন করতে হবে। আমাদের তো গরিব মানুষ, আমরা তো টাকা পয়সা কোনো ব্যবস্থা করতে পারি নাই।
দেশের ৩৫% মানুষ কোনো না কোনোভাবে তামাক ব্যবহার করে। প্রতি বছরই এই সংখ্যা বাড়ছে। বিড়ি, সিগারেট, জর্দাগুলের ব্যবহার বাড়াই তৈরি হয়েছে নতুন উদ্বেগ। কীভাবে সিগারেট খাওয়া শিখলেন? আমার নানি কইতো বিড়িটা ধরে বিড়িটা ধরে আনতাম আর খাইতাম। তখন আমার বয়স কত ছিল? 5 বছর। কতদিন ধরে সিগারেট খান? 30-35 বছর হয়েছে। আপনি কত বছর বয়স থেকে খাওয়া শিখছেন? 12 বছর বয়স থেকে। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অ্যান্ড ক্যান্সার IARCর তথ্য মতে খাদ্যনালীর পরই দেশের সবচেয়ে বেশি রোগী মুখের ক্যান্সারের। তবে প্রতিরোধযোগ্য এই ক্যান্সার নির্ণয়ে নেই কোনো স্ক্রিনিংয়ের ব্যবস্থা। মুখের ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার প্রচণ্ডভাবে বেড়ে গেছে বাংলাদেশে। সুতরাং এটা প্রিভেনশন করা ছাড়া, মানে এই স্মোকলেস টোবাকো কমিয়ে আনা ছাড়া এই ধরনের ওরাল ক্যান্সার বা খাদ্যনালীর ক্যান্সার কমানো আর কোনো উপায় নেই। মুখগহ্বরের ক্যান্সার স্ক্রিনিং এর কার্যক্রমটা হাতে নেওয়া উচিত। রাষ্ট্রীয়ভাবে খুব জোর দেওয়া উচিত এই যে ওরাল ক্যান্সার সম্পর্কে প্রতিরোধের যে জনসচেতনতা যেটুকু সৃষ্টি করা দরকার, এবং রাষ্ট্রীয়ভাবে যা করবে তার পাশাপাশি আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। দেশে প্রতি বছর 1.5 লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হন, মারা যান 1,08,000-এর মতো। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অস্থির নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ আটকে আছে শুধু কঠোর হুঁশিয়ারির মধ্যে। লাগামহীন দামে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা। বিশ্লেষকরা বলছেন, সঠিক বাজার ব্যবস্থা তৈরি করতে না পারলে টেকসই সুফল মিলবে না। নিত্যপণ্যের যৌক্তিক মূল্য ঠিক করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সম্মিলিত উদ্যোগ নেওয়ার পরামর্শ ভোক্তাদের সংগঠন ক্যাবের। আলুর লাগামহীন দাম নিয়ন্ত্রণে সম্প্রতি প্রথমবারের মতো আলুর দাম নির্ধারণ করে দেয় সরকার, কিন্তু ব্যবসায়ীদের দাবির মুখে এক সপ্তাহের মাথায় আবারও আলুর দাম কিছুটা বাড়িয়ে নির্ধারণ করা হয়। কিন্তু সরকারের সেই নির্দেশনা উপেক্ষা করেই বাড়তি দামে বাজারে বিক্রি হচ্ছে আলু। এদিকে ভারত থেকে পেঁয়াজ না এলেও আমদানি বেড়েছে মিয়ানমার, চীন, মিশর থেকে। বাজারে কোনো সংকট নেই, তবুও দেশি পেঁয়াজের কেজি 90 টাকা আর আমদানি করা পেঁয়াজের দাম 70 টাকা। বাজারের চাহিদা মাফিক সব সবজি মিললেও দাম দিতে হচ্ছে কয়েক গুণ। গরম আর শীত কোনো মৌসুমে সবজি কেনা যাচ্ছে না গড়ে 60 টাকার নিচে, আর 1 কেজি কাঁচামরিচ কিনতে গুনতে হচ্ছে 200 টাকার বেশি। দাম নিয়ন্ত্রণে বরাবরের মতোই কঠোর হুঁশিয়ারি সরকারি বিভিন্ন সংস্থার, তবে বাস্তবে কোনো প্রতিফলন মেলে না বাজারে। বাজার উদ্যোগ হচ্ছে, বুঝছেন, সরকার যেই নির্ধারণ দিয়েছে এটা হয়নি। বেতন পাই 15,000 টাকা, পেঁয়াজ কিনতে লাগে যদি 80 টাকা, আমাকে তো চলাই অনেক কষ্ট। যদি কোনো হিমাগারের মজুতদারি এই আইনের ব্যত্যয় ঘটে, আমরা অচিরেই এই কৃষি বিপণন আইন 2018 এর 19 নম্বর ধারায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সাময়িক পদক্ষেপে কোনো সুফল মিলবে না। স্বাভাবিক বাজার ব্যবস্থাপনার জন্য উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে সঠিক সরবরাহ নিশ্চিত করতে হবে। যা মূল্য বৃদ্ধিতে কারণ হয়ে দাঁড়াতে পারে তা নিয়ন্ত্রণ করার দায়িত্ব হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, জেলা প্রশাসনের। তেমনিভাবে কৃষি উৎপাদন যাতে বাড়ে সেজন্য কৃষি পণ্যের উৎপাদন বাড়ার জন্য দায়িত্ব হলো কৃষি মন্ত্রণালয়। নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট রোধে সরকারি পণ্য গুদামে সক্ষমতা বাড়ানোর পরামর্শ ক্যাবের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে আছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি গোলাম রহমান। জনাব গোলাম রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা আজকে একটি পরামর্শ দিয়েছেন যে যৌক্তিক যে মূল্য সেটি ঠিক করবার জন্য সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো রয়েছে সবগুলোকে সম্মিলিত উদ্যোগে কাজ করবার কথা বলেছেন। এটির কারণ একটু জানতে চাই, কোন জায়গায় আপনারা আসলে ব্যর্থতা মনে করছেন, কেন বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? কৃষি পণ্যের মধ্যে কিছু কিছু পণ্য আছে যা দেশে উৎপাদিত হয়, আবার বিদেশ থেকেও আসে। যখন কৃষি পণ্য বিদেশ থেকে আসে তখন যদি সরবরাহ কোনো কারণে বাধাগ্রস্ত হয়, যেমন পেঁয়াজের ক্ষেত্রে বারবারই ঘটছে, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করছে, তখন আপনার আপনার এটার যে অল্টারনেট ব্যবস্থা, যদিও এবার বাণিজ্য মন্ত্রণালয় বেশ দ্রুততার সাথে করেছে বলে গত বছরের মতো এবছর পেঁয়াজের মূল্য আকাশচুম্বী হবে না, তবে এর মূল্য 30-35 টাকায় নেমে আসবে না, 70-80 টাকার মধ্যে থাকবে বলে আমার ধারণা। এই অবস্থা থেকে স্বল্প মেয়াদে উত্তরণের কোনো উপায় নেই।
কিন্তু দীর্ঘমেয়াদে যদি আপনার উৎপাদন বাড়ানো যায়, দ্যাট যদি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়, তাহলে আপনার আমাদের বারবার এই রকম পেঁয়াজ নিয়ে এই দুরবস্থায় পড়তে হবে না। এবং এর মূল দায়িত্ব হলো কৃষি মন্ত্রণালয়। আমরা যেটা দেখছি যে পেঁয়াজের কথা তো আমরা জানি, আমরা আলুর ক্ষেত্রে আসলে যেটা বিস্মিত হয়েছে যে আলু এত কিছুর পরেও কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আপনি যেটির কথা বলছিলেন যে আমদানি নিশ্চিত করা, সবকিছু মিলে সার্বিকভাবে আসলে এই বাজারে যে সিন্ডিকেট রয়েছে সেটি যদি ঠিক না করা যায় তাহলে কি এই অবস্থার উন্নতি হবে কিনা? ঢালাও ভাজে বাজার ব্যবস্থা এটা বললে হবে না। আপনি প্রত্যেকটা পণ্যই একটা বিশিষ্ট আছে, প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে আপনার সেই রকম ব্যবস্থা নিতে হবে যেই রকম ব্যবস্থা নিলে বাজার নিয়ন্ত্রণে আসে। আলুর ক্ষেত্রে সরকার সঠিক পদক্ষেপ নিয়েছে। এখন প্রথমে হিমাগার পর্যায়ে এই যেই মূল্য বেঁধে দেওয়া হয়েছে সেই মূল্যটি যাতে প্রতিপালিত হয় সেই দিকে কঠোর নজরদারি দিতে হবে। হিমাগার পর্যায়ে যদি মূল্য নিয়ন্ত্রিত হয় এবং সরবরাহ যদি স্বাভাবিক হয় তাহলে 2-3 দিনের মধ্যে ভোক্তা পর্যায়ে মূল্য স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করি। জনাব গোলাম রহমান, মনিটরিং নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে, আপনি তদারকির কথা বলছিলেন, কিন্তু সেই মনিটরিং নিয়ে আসলে নানান ধরনের প্রশ্ন আমরা দেখছি, মনিটরিং আসলে ঠিকমতো হচ্ছে না, এটির কারণ আপনি কি মনে করেন? মনিটরিং তো মানে সরকার তো আর কি প্রত্যেক দোকানে দোকানে যে লোক বসায় রাখতে পারবে না। এর জন্যে নৈতিকতা, ভোক্তাদের সচেতনতা, ব্যবসায়ীদের নীতি নৈতিকতা এবং সচেতনতা এবং সরবরাহ পরিস্থিতি যাতে সুষ্ঠু থাকে, কোনোভাবে বাধাগ্রস্ত না হয় এবং পর্যাপ্ত থাকে সেদিকে নজর দিতে হবে। এবং এই জন্যে আমরা একটি কথা বটে কিছুদিন বেশ কয়েক বছর ধরে বলে আসছি যে ভারতের মতো একটি কনজিউমার্স অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, ভারতে একটা কনজিউমার্স অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মিনিস্ট্রি আছে, যারা আপনার এই নিত্যপণ্যের বাজার মনিটর করে, সঠিক তথ্য উপাত্ত রাখে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের সমন্বয় করে। বাংলাদেশে এইটা বাণিজ্য মন্ত্রণালয় কিছুটা করে, কিন্তু আরো জোরদার করা দরকার। সেই জন্য আইদার একটা পৃথক মন্ত্রণালয় অথবা বাণিজ্য মন্ত্রণালয়ে একটি পৃথক ডিভিশন করা বোধহয় যৌক্তিক হবে। জনাব গোলাম রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। বার্ধক্যজনিত নানা জটিলতায় সকাল 8:30টায় আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরেণ্য এই আইনজ্ঞ। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ গণ্যমান্য ব্যক্তিরা। কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন ব্যারিস্টার রফিকুল হক। শনিবার সকাল 8:30 রাজধানীর আদ্দিন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 85 বছর। চিকিৎসকরা জানান রক্তশূন্যতা, ইউরিন সমস্যা সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার রাত থেকে শরীরে অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাৎক্ষণিকভাবে তাকে আইসিইউতে নেওয়া হয়, পরে লাইফ সাপোর্টে রাখা হয়। এই হাসপাতালের চেয়ারম্যান ছিলেন তিনি। স্যারের যেহেতু ইউরোসেপসিস থেকে সেপ্টিসেমিয়া ডেভেলপ করেছিল, ওনার সিভিয়ার অ্যানিমিয়া ছিল, ওনার অ্যালবুমিন কমে গিয়েছিল, শরীরে মাইল্ড স্ট্রোক করেছিল এবং ওনার অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়েছিল, বোথ লাংসে ওনার নিউমোনিয়া ছিল। সকাল 10:30টায় আদ্দিন হাসপাতাল সংলগ্ন মসজিদে ব্যারিস্টার রফিকুল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তার সারা জীবন তিনি অত্যন্ত সততার সঙ্গে আইন পেশাকে নিয়েছেন এবং জনগণেরকে আইনগতভাবে সাহায্য করার চেষ্টা করেছেন। এরপর মরদেহ নেওয়া হয় তার পল্টনের বাড়িতে। সেখানে আসেন দীর্ঘদিনের সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বেশ কজন রাজনীতিক। তারা জানান সৎ, নির্ভীক ও দানশীল মানুষ ছিলেন ব্যারিস্টার রফিকুল হক। এই পেশা যে শুধু আয় করার জন্য না, এই পেশা যে সমাজে এক বিশাল অবদান রাখে সেটা নজির রেখে গেছেন ব্যারিস্টার রফিকুল হক। ব্যারিস্টার রফিকুল হক সাহেব উনি নিজে একাই একজন প্রতিষ্ঠান ছিলেন। এমন কোনো ব্যক্তি নাই যে ওনার কাছে কোনো বিন্দুমাত্র সহযোগিতা যে পান নাই। সেটা খালি আইনের দিক থেকে না, উনি অনেক ফিলান্থ্রপিক ছিল, অনেক চ্যারিটি অর্গানাইজেশনে দান করেছিলেন। বাসভবন থেকে দ্বিতীয় জানাজার পর মরদেহ নেওয়া হয় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে। বাদ জোহর সেখানে জানাজার পর মরদেহ নেওয়া হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে।
সেখানে তৃতীয় জানাজা শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ব্যারিস্টার রফিকুল হকের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, বিচারপতিরা এবং দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। ব্যারিস্টার রফিকুল হক শারীরিকভাবে আমাদের ভিতরে না থাকলেও আমি বিশ্বাস করি কর্মের ভিতর থেকে তিনি অমর হয়ে থাকবেন। বেলা ৩টার দিকে বনানী কবরস্থানে দাফন করা হয় আইন পেশায় ৬ দশক কাটানো ব্যারিস্টার রফিকুল হককে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিভে গেল দেশের আইন পেশার ইতিহাসের অন্যতম নক্ষত্র। বিদায় ব্যারিস্টার রফিকুল হক। রাজনৈতিক সাংবিধানিক সংকটে সবসময় পাশে থাকা এই বাতিঘর চলে গেলেন না ফেরার দেশে, রেখে গেছেন বর্ণাঢ্যময় এক জীবন। 1-11-এর সময় -2 ফর্মুলা বাস্তবায়নে গ্রেপ্তার হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাদের মুক্ত করতে মূল ভূমিকা পালন করেন ব্যারিস্টার রফিকুল হক। তার এই ভূমিকা সহায়ক হয় দেশে গণতন্ত্র ফিরিয়ে আনায়। ভারতের দক্ষিণ কলকাতার চেতলা গ্রামে রফিকুল হকের জন্ম 1935 সালের 2 নভেম্বর। ইসলামিয়া কলেজে পড়াশোনা করেছেন, থাকতেন বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত বেকার হোস্টেলে। 1955 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও পরে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ছিলেন তার সহপাঠী। 1958 সালে LLB পাশ করেন। যুক্তরাজ্য থেকে বার অ্যাট ল করেন 1962 সালে। পাকিস্তান সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন 1965 সালে, আর বাংলাদেশে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইন পেশা শুরু করেন 1973 সালে। ব্যারিস্টার রফিকুল হক বিভিন্ন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হুসেইন মোহাম্মদ এরশাদ, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে কাজ করেছেন। সুশাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূর্তি রক্ষায় বরাবরই সোচ্চার ছিলেন তিনি। রফিকুল হক ছিল আইনের জগতে একজন কিংবদন্তি আইনজীবী। তার শূন্যতা পূরণ খুবই কঠিন ব্যাপার। তার কারণ তার এমন কোনো দিকে আইনের জগতে তিনি ছিলেন না যেটা আমরা অস্বীকার করতে পারি এবং জাতির কেউ অস্বীকার করতে পারে। ষোড়শ সংশোধনী মামলা, বিডিআর হত্যা মামলা, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মামলা সহ অনেক গুরুত্বপূর্ণ মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে ছিলেন তিনি। জনাব রফিকুল হক শুধু আইনজীবী ছিলেন না, তিনি একজন বর্ণাঢ্য চরিত্রের ব্যক্তিত্ব ছিলেন। জনাব রফিকুল হক সাহেব শুধু একজন পরিপূর্ণ আইনজীবী বলতে যা বোঝায় তাই ছিলেন। উনি কিন্তু কখনো আমি দেখিনি কোনো মামলায় অপ্রস্তুত অবস্থায় কোর্টে যেতেন অথবা ওনার কোনো অসম্পূর্ণতা থাকতো। 1990 সালে অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করলেও নেননি কোনো সম্মানই। জীবনে উপার্জিত প্রায় সব অর্থই ব্যয় করেছেন মানব কল্যাণে। আমৃত্যু চেয়ারম্যান ছিলেন আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল ও আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের। স্ত্রী ডাক্তার ফরিদা হক ক্যান্সারে মারা যান 2011 সালে। একমাত্র ছেলে ব্যারিস্টার ফাহিমুল হকও রয়েছেন আইন পেশায়। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মণ্ডপে মণ্ডপে মহা অষ্টমী পূজা উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। তবে করোনার কারণে ঢাকায় এবছর মহা অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা অনুষ্ঠিত হয়নি। সীমিত পরিসরে হয়েছে অঞ্জলি প্রদান। মহা অষ্টমীতে প্রার্থনা ছিল করোনা মুক্তির। ঢাকের বোল, কাঁসার ঘণ্টা আর শাঁখের ধ্বনিতে মুখর রাজধানীর পূজা মণ্ডপ। কল্পারম্ভ ও মহাষ্টমী ব্যতীত পূজার মধ্য দিয়ে শুরু হয় মহাষ্টমীর আনুষ্ঠানিকতা। শনিবার সকাল থেকেই এই পূজায় অংশ নেয়ার জন্য মন্দিরে ভিড় করেন পূজারীরা। তবে এবছরের দুর্গোৎসবে বাদ সেধেছে করোনা ভাইরাস। অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা হয়নি রাজধানীতে। প্রসাদ বিতরণেও ছিল সীমিত আয়োজন। অন্যান্য বার যেরকম আমরা একসাথে সবাই মিলে পুজোটা উদযাপন করি, অনেক আমেজ হয়, সেখানে তো কিছু একটা অবশ্যই নাই। স্বাস্থ্যবিধি মেনে চলে মার কাছে আসতে হচ্ছে, ওই জন্য এটাই কামনা মায়ের কাছে যেন এবারের পুজোর মতো আর কোনো পুজো না আসে। সামাজিক সীমাবদ্ধতার কারণে আমাদের হয়তোবা একটু রেস্ট্রিকশন মানতে হচ্ছে, কিন্তু মনের আনন্দ খুবই আছে। মা যেন এই অসুর যেভাবে বিনাশ করে তেমনি করোনাটাও যেন বিনাশ করে। আমরা যে একটা দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছি, এই দুর্যোগ থেকে আমরা যত দ্রুত সম্ভব পরিত্রাণ পেতে পারি। দেবী মার কাছে আমাদের প্রার্থনা যাতে এরকম আর দিন যেন না আসে। দেবী দুর্গা এবার এসেছেন দোলায় চড়ে, স্বাস্থ্য মতে যা কিছুটা অশুভ। আবার সারা বিশ্বেও ছড়াচ্ছে করোনা মহামারী। তাই তো নানা ভেষজ উপাদান দিয়ে এবছর পূজা হয়েছে অষ্টমীতে। মায়ের চরণে স্বর্গ ঔষধি, মহৌষধি ইত্যাদি শত রকমের ভেষজ দ্রব্য অর্পণ করে
মায়ের নিকট প্রার্থনা করেছি, মা সারা বিশ্বকে এই করোনার হাত থেকে মুক্ত করো মা। অসুরের দমন ও মানবের মুক্তির জন্য মর্তে আসেন দুর্গতি নাশিনী। রোববার নবমী ও সোমবার দশমী শেষে ভক্তদের চোখের জলে বিদায় নেবেন দেবী দুর্গা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশেই নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাষ্টমী বিহিত পূজা উদযাপন হয়। দুর্গাপূজার আজকের আকর্ষণ ছিল কুমারী পূজা, তবে করোনা সতর্কতায় বেশিরভাগ জেলায় অনাড়ম্বরে এই পূজা হয়। চট্টগ্রামের পাথরঘাটায় রাধা গোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। রাজশাহীতে অষ্টমী পূজা হয় নগরীর সাগরপাড়া ঘোড়ামারা ত্রিনয়নী মন্দিরে। নগরীর 87টি মণ্ডপে পূজা হলো, এই একটিতে কুমারী পূজা হয়। সিলেটের সকাল 11টার মধ্যেই শেষ হয়েছে অষ্টমী বিহিত পূজা। আয়োজন ছিল মহাস্নান, নৈবেদ্য প্রদান, পদ্ম অর্পণ, অঞ্জলি প্রদান এবং মহাভোগের। বগুড়ায় অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে শুরু হয় অষ্টমীর আনুষ্ঠানিকতা। এরপর শুরু হয় সন্ধি পূজা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মন্দিরে দর্শনার্থীদের সংখ্যা অনেকটাই কম। খুলনায় করোনা মহামারী থেকে মুক্তির আশায় মহা অষ্টমীতে অঞ্জলি দেওয়া হয়। এছাড়া গোপালগঞ্জ, নেত্রকোনা, নাটোর, নড়াইল, খাগড়াছড়ি সহ অন্যান্য জেলায় মহা অষ্টমী উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা। এবার খেলার খবর জানিয়ে দিচ্ছে শিরোনামগুলো। বিসিবি প্রেসিডেন্ট কাপের ফাইনালে 3 প্রতিপক্ষ নাজমুল আর মাহমুদুল্লাহ একাদশের সঙ্গে বৃষ্টির লড়াই। ফিটনেসে জোর দিয়ে শুরু জাতীয় ফুটবল দলের ক্যাম্প। নেপালকে হারাতে সর্বোচ্চ দিতে তৈরি সাদুদ্দিন। বৃষ্টি বাধা পেরিয়ে আবারও অপেক্ষা ক্রিকেট রোমাঞ্চের। বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে কাল নাজমুল একাদশের বিপক্ষে মাঠে নামবে মাহমুদুল্লাহ রিয়াদের দল। টপ অর্ডারে নিষ্প্রভতায় উদ্বেগ দু দলের ম্যানেজমেন্টে। হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু দুপুর 1:30টায়। মেঘের আনাগোনায় নির্ভুল প্রমাণিত 72 ঘন্টার পূর্বাভাস। হেমন্তের বৃষ্টি সেটা অবিরত কিছু নয়, নিম্নচাপের প্রভাবে হয়তো স্বাভাবিকের চেয়ে বেশি এখন। বৃষ্টির মর্জির সাথে তাল মেলাতে গিয়ে নাভিশ্বাস গ্রাউন্ডসম্যানদের। পিছু হটেছেন প্রায় সব ক্রিকেটার, এক মুশফিকুর রহিম ছাড়া। বৃষ্টির মতো বোলারদের সামনেও রীতিমতো অপ্রতিরোধ্য মুশি। মিস্টার ডিপেন্ডেবলের ব্যাটেই আসরের সবচেয়ে ধারাবাহিক দল নাজমুল একাদশ। টপ অর্ডারে রান পাচ্ছে না সাইফ শান্ত সৌম্য, ভাবনা নেই। মুশি আফিফের সাথে ক্রাইসিসম্যান ইরফান শুক্কুর লড়াইটা চালিয়ে গেছেন বেশ। উইকেটের বিচারে হয়তো কিছু পিছিয়ে, তবে ছন্দ আর আগ্রাসনে দুর্দান্ত তাসকিন। অনবদ্য আলামিনের সাথে রসায়ন। স্পিনে পরিস্থিতির চাহিদা মেটাচ্ছেন নাইম রিশাদ জুটি। বোলাররা কিছুটা হেল্প পেয়েছে উইকেটে, বাট হেল্প পাইলেও আসলে খুবই ভালো কনসিস্টেন্সিতে বল করেছে সবাই। ব্যাটসম্যানদেরকে ভালো টাফ টাইম দিয়েছে, স্পেশালি নিউ বলে প্রথম পাওয়ার প্লেটাতে। তো বোলারদের এখানে কৃতিত্ব দিতেই হবে যে তারা কনসিস্টেন্ট ভালো জায়গায় এবং খুব প্ল্যান এক্সিকিউট করেছে। টপ অর্ডারের নিষ্প্রভতা চিন্তার বিষয় মাহমুদুল্লাহ শিবিরেও। হঠাৎ করেই যেন নতুন বল সামলানোর কৌশল ভুলে গেছেন লিটন নাইন। মুমিনুল সাব্বির তথৈবচ, মুশফিকের মতো ধারাবাহিক কেউ নেই। লোয়ার মিডল অর্ডারে কাজ চালিয়ে নিচ্ছেন রিয়াদ সোহানরা। বোলিংয়ে বড় ভরসা রুবেল হোসেন। চোটে এখনো অনিশ্চিত আমিনুল বিপ্লব। যারা খেলতেছি পেস বলাররা, আমরা যদি ভালো জায়গায় বোলিং করতে পারি, আমরা যদি আমাদের যে একটা গেম প্ল্যানিং আছে, আমরা যদি প্ল্যানিং অনুযায়ী ভালো এক্সিকিউট করতে পারি উইকেটটা খুব সুন্দরভাবে, তো ইনশাল্লাহ পেস বলাররা ভালো করলে আমাদের মনে হয় আমাদের ব্যাটিংয়ের জন্য আরো সহজ হবে। হেড টু হেডে শতভাগ সাফল্য নাজমুল একাদশের। লিগ পর্বের 2 ম্যাচেই জয় তাদের। মহামারী রুখতে তৈরি হয়েছে সুরক্ষা বলয়, কিন্তু বৃষ্টি সে যে অদম্য। শুক্রবারের ফাইনাল রোববার যাওয়াতে সবচেয়ে লাভবান নাজমুল শান্তর দল। সেরে ওঠার জন্য পর্যাপ্ত সময় পেয়েছেন মুশফিকুর রহিম। হোম অফ ক্রিকেটে এখন সবার প্রার্থনার কেন্দ্রে একটি রৌদ্রোজ্জ্বল রোববার। মেঘের কোলে হাসবেন অসংখ্য ক্রিকেট সমর্থক। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। সাইফুদ্দিন রুবেলদের ফর্ম বিসিবি প্রেসিডেন্টস কাপে আলোচনায় রেখেছে পেসারদের। নির্বাচক হাবিবুল বাশার বলছেন, প্রথম 10 ওভারে উইকেট নেওয়ার অভ্যাস গড়ে তোলা বড় প্রাপ্তি, যা ধরে রাখতে পারলে আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য পাবেন তাসকিন, রুবেল, আলামিনরা।
তাতে সাফল্য পাবে বাংলাদেশও। গতি শুধু নয়, স্কিলের দিক দিয়ে সুমন খান, শরীফুলরা নজরে এসেছে নির্বাচকদের। 2015 চেয়ে 2019 বিশ্বকাপে টাইগার স্কোয়াড ছিল আরও পরিণত, আরও তারকা সমৃদ্ধ। 4 বছর পর বোলিং অ্যাটাকে যুক্ত হয়েছিল ঢের অভিজ্ঞতার সাথে মুস্তাফিজের কাটার। তারপরেও শুরুর দিকে প্রতিপক্ষের উইকেট নেওয়া যায়নি। হুমকি হতে পারেননি মাশরাফি, রুবেল, মুস্তাফিজ। তাতে রানের পাহাড়ে চাপা পড়তে হয়েছে। সে ব্যর্থতা এখনও টানতে হচ্ছে বাংলাদেশ দলকে। বিসিবি প্রেসিডেন্টস কাপে সেই জায়গাতেই আশা দেখছেন নির্বাচকেরা। প্রতিপক্ষের ইনিংসের শুরুতে আঘাত হানার অভ্যাস গড়ে তুলেছেন তাসকিন, আলামিন, রুবেলরা। আমাদের বিগেস্ট প্রবলেম প্রথম 10 ওভার উইকেট নিতে না পারাটা, যেটা আমাদের লাস্ট ওয়ার্ল্ড কাপে অনেক সাফার করেছি আমরা, প্রথম 10 ওভার উইকেট নিতে পারিনি। সেটা কিন্তু আমরা বের হয়ে এসেছি সোফার এই টুর্নামেন্টে দেখা গেছে। সো এটা সবচেয়ে পজিটিভ বিষয় ছিল। কিছু লেগ স্পিনার দেখার বিষয় ছিল, বা আনফর্চুনেটলি 2-3জনকে আমরা খেলেছিলাম, 2জন ইনজুর্ড হয়ে গেছে। বাট রিশাদ লুকস ভেরি প্রমিজিং, খুব ভালো বোলিং করেছে। দেশের বাইরে সাফল্য পাওয়ার বড় শর্ত পেসারদের জ্বলে ওঠা। সে ভাবনা থেকে কোচ ডমিঙ্গো বিশেষভাবে কাজ করতে চান 10 থেকে 12 জন পেসার নিয়ে। প্রেসিডেন্টস কাপে কাঙ্ক্ষিত পেসারদের পেয়ে গেছেন নির্বাচকেরা। শুধু সংখ্যাই নয়, স্কিলের দিক দিয়েও মনে ধরেছে বাশারের। আমাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি ছিল নতুন যে খেলোয়াড়গুলো আসছেন ফর দ্য ফিউচার, তারা কেমন করেন তাদের দেখে নেওয়ার জন্য। একটা জিনিস খুব ইমপ্রেসিভ ছিল, যে জিনিসটা ভালো লেগেছে ওদের মধ্যে থেকে, যেটা হলো চাপের মুখে ভালো পারফর্ম করেছেন ওরা। বেশ কিছু খেলোয়াড় কিছু পারফরমেন্স করেছেন যখন টিম ওয়াজ আন্ডার প্রেশার। তো যখন আসলে টিমটা প্রেশারে থাকে তখনই আসলে একজন প্লেয়ারের ভালো ক্যারেক্টারটা দেখা যায়, বোঝা যায়। ব্যাটসম্যানদের রান খরাকে ব্যর্থতা নয়, হাবিবুল বাশার বলতে চান বোলারদের সাফল্য। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নেপাল ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু হলো জাতীয় ফুটবল দলের। প্রথম দিনে ফিটনেসে জোর দিয়ে কার্যক্রম শুরু। দলের ফিজিও ফুটবলারদের ফিটনেসে মোটামুটি সন্তুষ্ট। আর ম্যাচের আগেই নিজেদের পুরোপুরি প্রস্তুত করতে আশাবাদী ফুটবলার সাদউদ্দিন। প্রায় 9 মাস পর আবারও বঙ্গবন্ধু স্টেডিয়ামের চিরচেনা ঘাসে পা পড়ল ফুটবলারদের। বাইরে করোনা ঝুঁকি, কিন্তু মাঠের ফুটবলেরও ফেরাটা জরুরি। এই দুয়ের মেলবন্ধন ঘটাতে স্বাস্থ্যবিধি শব্দটার অবস্থান। সতর্ক সচেতন পরিবেশেই শুরু জাতীয় দলের ক্যাম্প। নেপাল ম্যাচের আগে সময় 2 সপ্তাহের কিছু বেশি। স্বল্প সময় সেরা প্রস্তুতি নেওয়াটা কঠিন হবে জানা আছে ফুটবলারদেরও। তবে আত্মবিশ্বাস হারাতে রাজি নন সাদ। 8-9 মাস পর আমরা আবার মাঠে ফিরেছি। তো টিম প্র্যাকটিস আর ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস অনেক ডিফারেন্স, আপনারা সবাই জানেন। তো আমরা এখন টিম প্র্যাকটিস শুরু করেছি, তো একটু সময় লাগবে আমাদের সবার একটু আগের জায়গায় আসতে। তো আশা করি আমাদের যেভাবে ট্রেনিং শিডিউল আছে, আমরা সবাই যদি ঠিকঠাক মতো করি, ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি ফিট হয়ে মাঠে নামতে পারবো। প্রথম দিনের অনুশীলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ফুটবলারদের ফিটনেস যাচাই। সব ফুটবলারকে দিতে হয়েছে কুপার টেস্ট। 12 মিনিট ধরে স্টেডিয়ামের রানিং ট্র্যাকে দৌড়েছেন ফুটবলাররা। সবচেয়ে কম 1200 মিটার দৌড়েছেন ডিফেন্ডার রায়হান, সর্বোচ্চ 3600 মিটার পার করেছেন আরেক ডিফেন্ডার রহমত। প্রাথমিক অবস্থায় ফিটনেস নিয়ে সন্তুষ্টি ফিজিওর। অ্যাভারেজ যেটা আমাদের দেওয়া ছিল 7-8টার মতো, এরকম ম্যাক্সিমামই হয়েছে আমাদের। কয়েকজন একটু উইক ছিল। দীর্ঘদিন মাঠে খেলা নেই, আমাদের প্রস্তুতিটাও ভালো নেই। যেহেতু সামনে আমাদের প্রিমিয়ার লিগ স্টার্ট হচ্ছে, প্রিমিয়ার লিগের আগে এই খেলা দুইটার জন্য আমাদের ফিটনেস লেভেলটা ভালো হয়ে যাবে। ক্লাবে যে আমরা খুব ভালোভাবে পারফর্ম করতে পারবো। আমাদের যে টার্গেটটা ছিল, তাদেরকে যেভাবে আমরা টার্গেটটা দিয়েছিলাম, সবাই টার্গেটটা ফুলফিল করতে পেরেছে। আমরা যে মিনিমাম টার্গেটটা দিয়েছি প্রিভিয়াসলি, কিন্তু তাদেরকে আমরা টোটালি একটা অবজারভেশনে আমরা রেখেছিলাম তাদেরকে, এবং তারা কিন্তু আমাদেরকে টাইম টু টাইম রিপোর্ট করেছে, এবং তাদের মানে ট্রেনিং শিডিউলটাতে তারা ফলো করেছে, সেটা আমরা স্যাটিসফাইড ছিলাম। হেড কোচ জেমিডে, অধিনায়ক জামাল ভুঁইয়া সহ বাকিদের ক্যাম্পে যোগ দিতে বাকি আরও কিছুদিন। তার আগে ফুটবলারদের ফিটনেস নিয়েই বাড়তি কাজ করবেন স্থানীয় কোচরা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউরোপিয়ান ফুটবলে রাতে মাঠে নামছে বড় দলগুলো। ফ্রেঞ্চ লিগ 1-এ পিএসজি খেলবে দিজনের বিপক্ষে। ইংলিশ প্রিমিয়ার লিগে শেফিল্ড ইউনাইটেডকে আতিথ্য দিবে চ্যাম্পিয়ন লিভারপুল। অন্যদিকে লা লিগায় আতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ রিয়াল বেটিস। সব ম্যাচ শুরু রাত 10টায়। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের হার হতাশ করেছে সমর্থকদের। কোচ থমাস টুখেলও সেই সূত্রে নেই স্বস্তিতে। কোচ বদলের গুঞ্জন চারিদিকে। সম্ভাব্য হিসেবে টটেনহ্যামের সাবেক বস পচেত্তিনো এসেছেন আলোচনায়। সেই অস্বস্তি কাটানোর জন্য জয় প্রয়োজন টুখেলের। টেবিলের একদম নিচে থাকা দিজন সেই হিসেবে বড় বাধা হওয়ার কথা নয়।
শক্তি সামর্থ্যের তুলনাই চলে না, তবুও প্রস্তুতিতে কমতি রাখতে চান না টুখেল। সাসপেনশন খাড়ায় দলে নেই ডি মারিয়া আর লেউইন কুরজাওয়া। দলে জায়গা হতে পারে পাবলো সারাবিয়া আর মিচেল বাক্কারের। দিজনের বিপক্ষে দলে কিছু পরিবর্তন আসতে পারে। আমার উদ্দেশ্য পজিটিভ থেকে দলকে এগিয়ে নিয়ে যাওয়া। ম্যাচ সহজ হবে এমনটা ভাবার কোনো কারণ নেই, কিন্তু আমি জানি ছেলেদের ভালো খেলার ক্ষমতা আছে। এদিকে অ্যানফিল্ডে চোটের কারণে থাকা হচ্ছে না ভ্যান ডাইক আর অ্যালিসন বেকারের, তবে চ্যাম্পিয়ন্স লিগে পাওয়া চোট কাটিয়েছেন সাদিও মানে। আর দলের সবচেয়ে বড় ভরসা মোহামেদ সালাহ আছেন ফর্মে। অন্যদিকে নতুন মৌসুমের শুরুটা ভালো হয়নি শেফিল্ডের, তবে শেষ ম্যাচে দুর্বল ফুলহ্যামের বিপক্ষে সামর্থ্যের জানান দিয়েছেন তারা। পরিসংখ্যান বলছে শেফিল্ডের সাথে সবশেষ 5 দেখায় 4 জয় লিভারপুলের। শেফিল্ড ভালো দল, তাদের সাম্প্রতিক পারফরমেন্সও অনেক ভালো। মাঠে আমাদেরকে কৌশলী হতে হবে। ছেলেরা নিজেদের সেরাটা দিয়ে প্রস্তুতি নিচ্ছে। মাঠে লড়াই জমাতে আমরা প্রস্তুত। স্প্যানিশ লিগে আতলেটিকো মাদ্রিদের শুরু ভালো হলেও চ্যাম্পিয়ন্স লিগে শেষ ম্যাচে বায়ার্নের কাছে 4-0 গোলে হারের ক্ষত এখনও শুকায়নি। আবার এই ম্যাচে দলের বাইরে আছেন দিয়েগো কস্তা। সুয়ারেজের ফর্ম সিমিওনিকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল খেলার খবরে। এবার অন্যান্য প্রসঙ্গ। তাইওয়ানের কোজিব্রু হোটেল পরিচিতি পেয়েছে অ্যাকোয়ারিয়াম হোটেল নামেও। বিখ্যাত ফরাসি সায়েন্স ফিকশনের অনুপ্রেরণায় করা হয়েছে এর নকশা। এটি সাজানো জীবন্ত সব সামুদ্রিক প্রাণী দিয়ে, পেঙ্গুইন, হাঙর ছাড়াও মান্তারে সহ নানা মাছের বিচরণ হোটেলটিতে। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। নারায়ণগঞ্জে রূপগঞ্জে স্টিল মিলে গলিত লোহা পড়ে দগ্ধ আরও 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। ভোররাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে এই ঘটনায় মারা গেলেন 4 শ্রমিক। শনিবার ভোররাতে মারা যাওয়া 2 শ্রমিক হলেন শাকিল ও সিদ্দিক। বৃহস্পতিবার রাতে বরপা এলাকায় প্রিমিয়ার স্টিল অ্যান্ড রিরোলিং মিলের কারখানায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় শ্রমিক মিজানুর রহমানের। অন্যদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিলে বাড়ে মৃতের সংখ্যা। দুর্ঘটনায় আহত 2 শ্রমিক এখনও চিকিৎসাধীন। রাজধানীতে বিশেষ অভিযানে 58,70,000 টাকা মূল্যের জাল নোট উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার কোতোয়ালি, আদাবর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জাল নোট এবং নোট তৈরির সরঞ্জাম সহ 6 জনকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা 5-6 বছর ধরে জাল নোট তৈরিতে জড়িত। তারা দুর্গাপূজাকে টার্গেট করে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সহযোগীদের মাধ্যমে জাল টাকা সরবরাহ এবং বিক্রি করত। এছাড়া তারা ডলার বানাতেও পারদর্শী বলে দাবি করেছে পুলিশ। $58,70,000 টাকা মূল্যমানে বাংলাদেশি জাল নোট ধরা পড়ে, আর 113টি জাল ডলার $100 মূল্যমানের ধরা হয়। তা আমরা এই মামলাটি তদন্ত করছে ডিসি তেজগাঁও, যাতে এর থেকে আরও কোনো কিছু পাওয়া যায় কিনা সেই বিষয়গুলি তদন্তে তারা খতিয়ে দেখবে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি সাধারণ নিম্নচাপের রূপ নিয়ে দুর্বল হয়ে খুলনা উপকূল অতিক্রম করেছে। তবে এর প্রভাবে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সমুদ্রবন্দরে 4 নম্বর থেকে নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় এলাকা নৌবন্দরে জারি রয়েছে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত। এদিকে দুপুর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে নভেম্বরে আবারও নিম্নচাপের পূর্বাভাস দিচ্ছে। সে সময় ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথাও জানিয়েছেন আবহাওয়াবিদরা। গত 24 ঘন্টায় খেপুপাড়ায় সর্বোচ্চ 254 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় 44 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে বড় ব্যবসায়ীরা প্রণোদনার ঋণের প্রায় পুরোটা পেলেও ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা পেয়েছেন সামান্যই।
তাই ব্যাংক নির্ভরতা কমাতে এনজিওর মাধ্যমেও প্রণোদনার টাকা বিতরণের তাগিদ অর্থনীতিবিদদের। পাশাপাশি এসএমই উদ্যোক্তাদের অর্থায়ন জটিলতা কমাতে এবং এই খাতের উন্নয়নে আলাদা এসএমই ব্যাংক খোলার পরামর্শ তাদের। শনিবার এক অনলাইন আলোচনায় এসব পরামর্শ দেন তারা। সম্প্রতি এফসিডিও এবং আইএফসির যৌথ জরিপে উঠে এসেছে মহামারী করোনার প্রভাবে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাতের ৩৭% শ্রমিক স্থায়ী বা অস্থায়ীভাবে কাজ হারিয়েছেন। আর এই খাতের ৯৪% প্রতিষ্ঠানের বিক্রি কমেছে ব্যাপকভাবে। এসব উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে ২০,০০০ কোটি টাকা প্রণোদনার ঘোষণা করে সরকার। কিন্তু নানা অজুহাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ বিতরণে আগ্রহ দেখাচ্ছে না ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। শনিবার এসএমই খাতে করোনার প্রভাব নিয়ে অনলাইন আলোচনার আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান ইডিআরও। এ সময় বক্তারা বলেন, করোনার ক্ষতি কাটিয়ে প্রান্তিক উদ্যোক্তারা যাতে ঘুরে দাঁড়াতে পারেন সেজন্য এনজিওর মাধ্যমে প্রণোদনার অর্থ বিতরণের উদ্যোগ নিতে হবে। এছাড়া সরবরাহ ব্যবস্থায় বড় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সংশ্লিষ্টতা বাড়ানোর পরামর্শ তাদের। যেখানে কিনা বড় ঋণ গ্রহীতা গ্রুপের কাছে ঋণের পর ঋণ বাকি থাকছে, খেলাপি থাকছে, সেখানে ঋণ দিতে মানে কোনো সমস্যা হচ্ছে না, পেতে সমস্যা হচ্ছে না। আর এসএমই গুলো ঋণ দেওয়ার ক্ষেত্রে হাজারটা সমস্যা, হাজারটা ডকুমেন্টস। এ সময় ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান আহসান এইচ মনসুর বলেন, নতুন ভ্যাট আইনের নানা জটিলতায় বেশি ভোগান্তিতে পড়েছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। ডুইং বিজনেস ইন এসএমই ইজ নট এক্সট্রিমলি চ্যালেঞ্জিং। বিভিন্নভাবে চাঁদাবাজি হচ্ছে। এই চাঁদাবাজি যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে কিন্তু তাদের পক্ষে ভালোভাবে টিকে থাকা, বড় হওয়া একটা বিশাল সমস্যা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে ঘোষিত ২০,০০০ কোটি টাকা প্রণোদনা প্যাকেজ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঋণ বিতরণ হয়েছে মাত্র ২০.৫৬%। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ ফ্লোরিডায় আগাম ভোট দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে নির্বাচনী প্রচারে করোনা ভাইরাস সহ নানা ইস্যুতে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের সমালোচনা করেন এই রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট। তার অভিযোগ, নির্বাচনে বাইডেন জয়ী হলে জ্বালানি ঘাটতি সহ নানা সংকটে পড়বে আমেরিকানরা। এদিকে নির্বাচিত হলে বিনামূল্যে করোনা ভ্যাকসিন সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। চূড়ান্ত বিতর্কেও জো বাইডেনের কাছে হেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশেষজ্ঞদের এই দাবি মানতে নারাজ তিনি। তার মতে কেবল তার নেতৃত্বেই উন্নতির শিখরে পৌঁছাবে যুক্তরাষ্ট্র। ফ্লোরিডা নির্বাচনী প্রচারে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে আমেরিকানদের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন তিনি। আপনাদের সামনে দুটি পথ আছে, হয় আপনারা আশাবাদী এবং দেশপ্রেমী চিন্তাধারা বেছে নেবেন, না হয় অন্ধকারাচ্ছন্ন হতাশাব্যঞ্জক জো বাইডেনের পক্ষ নেবেন। আমি আমেরিকানদের উচ্চাকাঙ্ক্ষার গুরুত্ব বুঝি, কিন্তু বাইডেনের সেই দূরদৃষ্টি নেই। সমালোচনায় বিদ্ধ করেছেন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকেও। তার মতে কমলার মতো সমাজতন্ত্রে বিশ্বাসী ভাইস প্রেসিডেন্টের কোনো প্রয়োজন নেই। এদিকে আবারও করোনা ইস্যুতে ট্রাম্পকে ঘায়েলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। উইলমিংটনে নির্বাচনী প্রচারে বাইডেন বলেন, ট্রাম্পের ব্যর্থতার কারণে প্রতিদিন ১,০০০ মানুষের প্রাণহানি হচ্ছে। প্রেসিডেন্ট হলে করোনা নির্মূলে আরও কার্যকর পদক্ষেপের পাশাপাশি করোনা ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহের প্রতিশ্রুতি দেন বাইডেন। আমাদের এমন একজন প্রেসিডেন্ট দরকার যার দায়িত্ব জ্ঞান আছে, যিনি প্রত্যেক আমেরিকানের হয়ে জবাবদিহিতা করবেন। এমন কেউ নন যিনি দায়িত্ব এড়িয়ে যান। এই মহামারীতে অর্থের বিনিময়ে ভ্যাকসিন সরবরাহের সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। টেনেসির ন্যাশভিলের বেলমন্ট বিশ্ববিদ্যালয়ে শুক্রবার হয় ট্রাম্প বাইডেন চূড়ান্ত বিতর্ক। ৯০ মিনিটের বিতর্কে উঠে আসে করোনা, জলবায়ু পরিবর্তন, বর্ণবাদের মতো নানা ইস্যু। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হোটেলের ভেতরেই পেঙ্গুইন, হাঙর এবং মান্তারে সহ নানান ধরনের সামুদ্রিক মাছের বিচরণ। তাইওয়ানের তাওইওয়ান শহরে বিশাল অ্যাকুয়ারিয়াম হোটেলটি সাজানো হয়েছে জীবন্ত মাছ দিয়ে। বিখ্যাত ফরাসি উপন্যাসের অনুপ্রেরণায় করা হয়েছে এই হোটেলটির নকশা। ফরাসি লেখক জুল ভার্নের সায়েন্স ফিকশন 20,000 লিগস আন্ডার দ্য সি প্রকাশিত হয় 1870 সালে। উড়োজাহাজ, রকেট বা সাবমেরিনের ব্যবহার শুরুর আগেই মহাকাশ ও সমুদ্রের তলদেশে ভ্রমণের কল্পকাহিনী উঠে আসে উপন্যাসটিতে। এর অনুপ্রেরণায় নকশা করা হয়েছে তাইওয়ানের এই হোটেলটি। কোজি ব্লু নামের হোটেলটি অ্যাকোয়ারিয়াম হোটেল নামেও পরিচিত।
বিশাল টানেলে সাঁতরে বেড়াচ্ছে পেঙ্গুইন, খেতে বসে তা উপভোগ করছেন অতিথিরা। অ্যাকোয়ারিয়ামের হাঙর ও বর্ণিল মাছও নজর কাটছে দর্শনার্থীদের। প্রথমেই হোটেলে এসেছি, টানেলে পেঙ্গুইনের সাঁতার দেখে বেশ ভালো লাগছে। এ ধরনের অভিজ্ঞতা সহজে পাওয়া যায় না। শিশুরাও খুব মজা করছে। পুরো হোটেল নকশা করা হয়েছে সামুদ্রিক নানা উপাদান দিয়ে। বেডরুমে রাখা হয়েছে হাঙর, মান্তারের মতো বিশাল সামুদ্রিক প্রাণীর ছবি। ডেকোরেশনের ক্ষেত্রে জেলিফিশ ও শেল আকৃতির বাতি ব্যবহার করা হয়েছে। বেডরুমে 65 ইঞ্চি টেলিভিশনে দেখা যাবে সামুদ্রিক প্রাণীর সাঁতারের দৃশ্য। এই হোটেলে সামুদ্রিক অভিজ্ঞতা পেতে এক রাতের জন্য গুনতে হবে $170। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।